কি দরকার ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক রাখার? ওরা টাকাটা বাড়াচ্ছে, আপনি দেওয়াল তুলে দেন। আমি ইন্ডিয়া যাবো না, ইন্ডিয়ার সঙ্গে দেওয়াল তুলে দেন। আপনি তো একসময় বলতেন যে ইন্ডিয়া ছাড়া আমরা চলতে পারবো না, মানে ভারতের সাথে আমাদের থাকতেই হবে, ভারত ছাড়া আমরা চলতে পারবো না। ভাই আপনি তো বোকার মতো কথা বলেন। আমি কি বলছি আপনি দেওয়াল তুলে দেন। আমি তুলে বলতেছি এখন বলতেছেন, এখন বলতেছেন আপনি স্যাটায়ারও বুঝেন না। আপনার স্যাটায়ারও বুঝেন না। আপনার স্যাটায়ার কাকে বলে সেটা বুঝেন না। আপা ইজ এ ভেরি স্যাড। না, আপনি তো আমার তো সাথে আপনি তুলে দেন না দেওয়াল, আপনি তুলে দেন না দেওয়াল। আপনি বললেন আপনি ইন্ডিয়ার কে ফতোতামি করবেন আর খুশি খুশি করবেন। আপনি বলে দেন আই নো রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, আই ডোন্ট ওয়ান্ট এনি রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। ওটা হিন্দু দেশ, কাফেরের দেশ, আমি ওই ইন্ডিয়া যাবো না। ওখানে যাওয়া আমার জন্য নাজায়েজ। বন্ধ করে দেন আপনি গঙ্গার পানি টানি বাদ দিয়া পাহাড় পানি বানায় ফেলেন এখানে, যাতে পানি ইন্ডিয়া থেকে না আসতে পারে। আপনি রাজনীতি এগুলো হয়? ক্যান ইউ ডু ইট? তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে 2 ভাগে ভাগ করছেন। পৃথিবী কোন দেশ আছে বলেন সিনহা সাহেব? পররাষ্ট্র মন্ত্রী ঠিক আছে, মন্ত্রী চলে যাবেন 8 তারিখে জাতিসংসদে, ইউএনজিএ তে থাকবেন, কাজ করবেন, তারপরে তিনি আমাদের মন্ত্রী থাকবেন। আমাদের জনসংখ্যার আমাদের মন্ত্রী এত অভাব হয়ে গেছে, দুই মন্ত্রীকে জাতিসংঘের দায়িত্ব পালনকালেও উনাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করতে হবে। উনাকে সহায়তা করার জন্য 2 জন প্রতিমন্ত্রী দিয়েছেন, দিয়ে 2টা ভাগ করেছেন। স্বৈরাচার কত প্রকার এবং কি কি, এর 4 বড় প্রমাণ কি? আপনি যা খুশি করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেটা মানার মধ্যে আপনি সেটাই করে ফেলতে পারেন। আপনি কোথায় সাংবিধানিক বৈধতা কোথায়? আপনি যেটা মন্ত্রণালয়কে 2 ভাগ করবেন, এটা বৈধতা কোথায়? আপনি ক্যাবিনেট ডিসিশন কোথায়? আপনার ক্যাবিনেট ডিসিশন কোথায় যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে 2টা ভাগে ভাগ করবেন? আপনি প্রচন্ড ঝুঁকির মধ্যে পড়বেন যে আপনার পরবর্তীতে কি লস হবে না গেইন হবে। এই ঝুঁকিটা আপনি জেনে শুনে কেন নিতে যাচ্ছেন? আপনি কি মনে করেন যে বিমস্টেক বা ওই ব্রিক্স এর সম্মেলনে না গেলে পরে পৃথিবীর গ্লোবাল পলিটিক্সে আপনার প্রতি সহানুভূতিশীল থাকবে? হয়তো চায়না থাকতে পারে, হয়তো চায়না আপনাকে উস্কাইতে পারে, কিন্তু চায়না ছাড়া এবং রাশিয়া কি আপনাকে সমর্থন করবে? সাউথ আফ্রিকা কি সমর্থন করবে? বলেন। আপনি যে ব্রিক্স এর অন্য যে মেম্বার গুলো আছেন, আপনি ব্রাজিল কি আপনাকে সমর্থন করবে? যদি ব্রাজিল, রাশিয়া এবং সাউথ আফ্রিকা যদি আপনাকে এই ব্যাপারে সহানুভূতি না জানায়, তাহলে বিশ্বের কাছে আপনি কি একঘরে হয়ে যাচ্ছেন না? আমেরিকাকে আপনাকে আরো বেশি চাপে রাখবে না? আজকে আমরা পাকিস্তানের অস্ত্রাগার তৈরি করব, পাকিস্তান থেকে এমোশন তৈরি করবো বাংলাদেশে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তুরস্ক থেকে ড্রোন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। তো এইগুলো যখন আপনি করতে যাবেন, তখন কি ভারত থেকে বাধা আসবে না? সাবোটেজ হবে না? বাংলাদেশে কি মনে করেন সাবোটেজের জন্য কোন এত বড় সুন্দর ফার্টাইল গ্রাউন্ড কোথাও আছে বলেন? বোমাবাজি করা তো বাংলাদেশে কোনো ব্যাপারই না। যেখানে মানুষের প্রতি ভাইয়ের দরদ নাই, যেখানে এক রাতে 4 পুরো ফ্যামিলিকে মেরে ফেলা যায়, খবর রাখে না কেউ। পাশের ফ্ল্যাট জানে না যে পাশের ফ্ল্যাটে একটা পরিবারের 4 জনকে মেরে ফেলা হয়েছে। এই হলো বাংলাদেশ। 180 দিনের ব্যর্থতার কথা বলছে, কিন্তু পররাষ্ট্রনীতিতে যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, সেখানে তো বিরোধী দল সেই প্রশংসাটা করছে না। শুধু 180 দিনে সরকার কি কি ভুল করেছে, কি কি ব্যর্থতা, সেগুলো উপস্থাপন করছে। এবং এইভাবে চলতে থাকলে, এবং আওয়ামী লীগের পথে হাসছে, আর এইভাবে চলতে থাকলে আবারও আরেকটা যুদ্ধ হবে। আগের যুদ্ধটা ছিল মানে জুলাই যেটা হয়েছে সেটা রিহার্সাল হয়েছে, এরকমটা বিরোধী দল করছে। তো বিরোধী দলের কি সেটা মানে এটা তো অতি স্বাভাবিক কথা। আপনাকে আমি 6 মাস সুযোগ দিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব 12 তারিখে সন্ধ্যার সময়, 12 তারিখ না 17 তারিখে তো সরকার গঠন করেছে, 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেছিল। 17 তারিখে সন্ধ্যায় অভিনন্দন জানিয়েছেন, এবং অভিনন্দনের সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতের শহরে আমন্ত্রণ জানিয়েছেন। আজকে 6 মাস পূর্ণ হয়ে গেছে, 17 তারিখ চলে গেছে। আপনি ভারতের সঙ্গে একটা আলোচনায় আসতে পারলেন না, কবে যাবেন কি যাবেন না, বা আদৌ এই বছর যাবেন কি যাবেন না। ভারতকে জানিয়ে দিলে হতো যে আমি এই বছর আমার সময় নাই, আপনি দাওয়াত দিয়েছেন, অত্যন্ত ধন্যবাদ আপনাকে আমার দাওয়াত দেওয়ার জন্য। তবে আমার বিভিন্ন কারণে আমার বিভিন্ন দেশে বিদেশে আর অন্যান্য জায়গায় আমার এনগেজমেন্ট আছে, অনেক আমার আরো বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো আছে। প্লাস আমার বাংলাদেশেও আমার অনেকগুলো কাজ, অসমাপ্ত কাজ রয়ে গেছে। তো রাষ্ট্রপতি নির্বাচন করলেন, অনেক কিছু কাজ করলে রয়ে গেছে, সেগুলা জন্য। এটা তো একদম ব্যর্থতা। উনি কেন 6 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে পারলেন না যাবেন না? উনি তো এভাবে ঝুলে রাখার কথা না। উনি 6 মাসে উনি সিদ্ধান্ত নিতে পারলেন না, একজন প্রধানমন্ত্রী, যে উনি প্রতিবেশী পার্শ্ববর্তী দেশে যাবেন কি যাবেন না, এটা সিদ্ধান্ত নিতে পারলেন না। উনি যদি বলতেন আমি যাবো, তাহলে একটা কথা না জেলে। এখানেও তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। এখানে আমাদের বিরোধী দলের চোখে চরমভাবে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত যে কোনো সেক্টরে বলেন,
স্বাস্থ্য সেক্টর বলেন চরমভাবে ব্যর্থ। আপনি দেখেন কি হয়েছে, আপনি শিক্ষা দেখেন মন্ত্রী কি বলেন না বলেন, যোগাযোগ ব্যবস্থায় দেখেন এখন আমরা প্রাইভেটলি রাস্তাঘাট ঠিক, আমরা আপনি যেগুলো বলছেন সেগুলোর জন্য কি 6 মাসের এনাফ কিনা? মানে আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন বা বিরোধী দল যে সমস্যাগুলোর কথা বলছে সেগুলোর জন্য সরকারের 6 মাস দিয়ে এনাফ কিনা? এনাফ হবে না কেন? 6 মাসে যদি আপনি করতে না পারেন তাহলে কি হবে? আপনি 6 মাসে পারবেন না, আপনি এনাফ না কি? আপনাকে 6 বছর দিব সময় আপনাকে? আপনি 6 মাসে একটা দেখান কি কাজটা করেছেন। আপনি বলেন না আমি 6 মাসে শুরু করেছি, ঠিক আছে 6 মাসে শুরু করে বলেন আমি সাগর থেকে পানি কেটে ঢাকায় আনার জন্য আমি খাল কাটা শুরু করেছি, ভেরি গুড, খাল কাটা দেখান। আপনি কতগুলো খালে সংস্কার করে কোন মাথায় পানি যাবে সেটা জানেন না, আপনি কোদাল দিয়ে খাল কাটতে গেছেন 2026 সনে। কোদাল আছে বাংলাদেশে? কোদাল পাওয়া যায় এখন না? ঝুড়ি আছে, আপনি কোদাল দিয়ে মাটি কাটতে গেছেন। আপনি শিক্ষার কোনো স্টার্টিং নাই। আপনি এসএসসি ফার্স্ট ইয়ারে কবে ভর্তি করবে এই পর্যন্ত 3বার ডেট। সিন্ধা ভাই আপনাদের একজন শিক্ষার সঙ্গে জড়িত, একটা ইন্টারমিডিয়েট ক্লাস এইচএসসি ফার্স্ট ইয়ারে ক্লাস কবে শুরু হবে তার জন্য এই পর্যন্ত 3বার ডেট পরিবর্তন করা হয়েছে। কি রে ভাই বলেন, এটাকে আপনি কিভাবে বলবেন? স্বাস্থ্যের ব্যাপারে একবার বলেন ডেঙ্গু হবে না, আবার বলেন ডেঙ্গুতে মারা যাচ্ছে। মশার ওষুধে বলেন ওষুধ নাই, মশা নিধন করতে পারছেন না। আবার বলেন অতীত সরকার ব্যর্থ হয়েছে। আপনি কদিন গেছে আমাদের এই যে হাম নিয়ে, এখনো হাম কি আপনি নিরাময় করতে পারেন নাই, খরচ করেছেন। আপনি যোগাযোগ ব্যবস্থা দেখেন একটি রাস্তা বাংলাদেশে কার্যকর আছে কিনা, একটি রাস্তা ভালোভাবে চলতেছে কিনা দেখেন। কোথায় রেল লাইনের একটা রেল লাইনের সময়সীমা ঠিক মতো চলে কিনা? এই যে কিশোরগঞ্জ ট্রেন যায় প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট কেন? দ্রুত কথা বললামই না। তা কাজে আপনাকে আমি সফলটা বলবো কোথায় আছে না পা? আপনার তো বিএনপি আপনি তো এমপি থাকলে আমরা খুশি হতাম, এমপি থাকলে আপনার কাছে আজকে অভিযোগগুলো আমরা আবেদনগুলো করতে পারতাম। তা এখন আপনি বলেন আপনার এই সরকার একটা সফলতা দেখান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে 2 ভাগে ভাগ করছেন। পৃথিবী কোন দেশ আছে বলেন সিনহা সাহেব? পররাষ্ট্র মন্ত্রী ঠিক আছে, মন্ত্রী চলে যাবেন 8 তারিখে জাতিসংসদে, ইউএনজিএ তে থাকবেন, কাজ করবেন, তারপরে তিনি আমাদের মন্ত্রী থাকবেন। আমাদের জনসংখ্যার আমাদের মন্ত্রী এত কম হয়ে গেছে, 2 মন্ত্রীকে জাতিসংঘের দায়িত্ব পালন করলেও উনাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে হবে। উনাকে সহায়তা করার জন্য 2 জন প্রতিমন্ত্রী দিয়েছেন, দিয়ে 2টা ভাগ করেছেন। স্বৈরাচার কত প্রকার এবং কি কি, এর চেয়ে আর বড় প্রমাণ কি? আপনি যা খুঁজতে করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেটা বাংলার মধ্যে আসবে সেটা করে করতে পারেন। আপনি কোথায় সাংবিধানিক বৈধতা কোথায়? আপনি যেটা মন্ত্রণালয়কে 2 ভাগ করবেন এটা বৈধতা কোথায়? আপনার ক্যাবিনেট ডিসিশন কোথায়? আপনার ক্যাবিনেট ডিসিশন কোথায় যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে 2টা ভাগে ভাগ করবেন? Where is your cabinet decisions? Can you take that decision, Mr. Prime Minister? I'm asking Mr. Prime Minister আপনাকে, do you have that power? Do you have that power to divide a ministry by yourself? আপনি নিজের হুকুম মতো নিজের ইচ্ছা মতো একটি মন্ত্রণালয়কে 2 ভাগে বিভক্ত করতে পারেন? একজন প্রতিমন্ত্রীর দায়িত্বকে আপনি ভাগ করতে পারেন? I'm challenging you, Mr. Prime Minister. একের নাম স্বৈরাচার। এই স্বৈরাচারের পথে আপনি হাঁটতেছেন, আপনাকে ভুল পথে হাঁটানো হচ্ছে। আপনি যে প্রতিমন্ত্রীকে প্রতিমন্ত্রী বানিয়েছেন তার সিটিজেনশিপ চেক করেন না আপনি, সে কোন দেশের নাগরিক চেক করেন না আপনি। একটা ভিন দেশের নাগরিককে আপনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছেন, আপনি জানেন না। এখন পর্যন্ত পত্রপত্রিকা লিখতেছে যে তার নাগরিকত্ব কি, সে কোন দেশের নাগরিক। উনি তো বলছে আমি বাংলাদেশি, উনি তো আজকে সাংবাদিকদেরকে জবাব দিয়েছে উনি বাংলাদেশি। উনি বলা কি? উনি তো ইংল্যান্ডে, উনি কি বলে? উনি পড়াতে গিয়ে যাকে ক্যান ইউ মেক এ হ্যাজিমেন্ট এফিডেভিট? উনি বলে এফিডেভিট করছেন, এফিডেভিট করতে বলেন, উনাকে বলে এফিডেভিট করো। উনি সৌদিয়া নাগরিক, তারপর যদি প্রমাণ হয় অন্য দেশের নাগরিকত্ব আছে, তারপরে অ্যাকশন কি হবে? হোয়াট অ্যাকশন উইল বি টেকেন? আপনি এগুলো দেখেন, এগুলো এতে কি হচ্ছে আমি বলতেছি না, মাননীয় প্রধানমন্ত্রীকে বিতর্কিত করতেছেন। এর কারণে মাননীয় প্রধানমন্ত্রীর দুর্বলতাকে স্বীকার করে আপনি তাকে অপদস্থ করতেছেন। এই যে আমি আজকে চ্যালেঞ্জ করলাম, এটা উনি ওনার প্রতি বিব্রতকর না? আমি কেন করবো ওনাকে বিব্রতকর? উনি আমার সন্তান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সন্তান, আমি তাকে কেন বিব্রত করবো? এটা আমার জন্য তো বিব্রতকর। কিন্তু ঘটনাগুলো কি হচ্ছে? আমার প্রশ্ন, ক্যান ইউ ডু ইট? আপনি কি করতে পারেন? এই দিন তো দিন না, শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল যা খুশি তা করছে। এখন দেখেন তো কি অবস্থা। কদিন পরে দেখবেন ইন্ডিয়া কান্ডার বের করে দিবে তারে। জাস্ট ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন কয়েকদিন, দেখবেন ইন্ডিয়া কান ধরে বের করে দিবে তাকে। বিকজ ক্ষমতা যখন থাকে না তখন মানুষ যে কত অসহায় হয় আমরা হারে হারে টের পাই। আমরা দেখেছি তো তারেক রহমান সাহেবের কবর ভাঙ্গার পরে হাত দেওয়ার কেউ ছিল না, কেউ বলার ছিল না বাবা
তোমার কোমরটা ভেঙে ফেলেছে, আমি মর্মাহত দুঃখিত, এই কথাটা বলার তারেক রহমান সাহেবের কাছে কেউ ছিল না। আজ তারেক রহমান কেউ বলছে কিনা। ধন্যবাদ সিনহা ভাই। অসংখ্য নাও, ধন্যবাদ। পরিস করে। আমাদের আমাদের সাথে যুক্ত হয়েছে সিনহা সাইদ, পাবলিক স্পিকার, গ্লোবাল ভয়েস খ্যাত, এবং সিনহা ভাই নিজেও এখন সবসময় আপডেট দিচ্ছে, খুব ভালো ভালো আপডেট দিচ্ছে। সিনহা সাইদ ওনার ফেসবুক পেজে গেলে আপনারা আপডেট গুলো পাবেন। সিনহা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে, এবং স্বাগত জানিয়ে আপনার কাছে প্রশ্ন, মানে সরকার কেন মানে ঝুলিয়ে রেখেছে ভারতের ব্যাপারটা, কেন মানে কুয়াশা তৈরি করে রেখেছে, কেন স্পষ্ট কিছু বলতে পারছে না, সেটা একটি বিষয়। আর মন্ত্রী পরিষদে মানে পররাষ্ট্রমন্ত্রীর কথা যেটা বললেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে ভাগ করা যায় কিনা, আপনার কাছে শুনতে চাই রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনার তো সেই ব্যাপারে বেশি অভিজ্ঞতা আছে। আমার ভাই, অত্যন্ত প্রিয় ভাই মেজর আক্তার এমপি, উনি এত সুন্দরভাবে কথাগুলি বলেছেন, আমি মুগ্ধ শুনছিলাম। কিন্তু আসলে কথাগুলি গঠনভাবে বলেছেন। সবাই তো এইভাবে কথা বলে না, বলতে পারে না। এটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য হিসেবে আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। জিনিসটা হলো একটা সফরটা কবে দিয়েছে? 17 তারিখে, যেদিন মন্ত্রিসভা গঠন করলেন সেদিন চিঠি এসেছে। কে এসেছিল ভারত থেকে? স্পিকার অফ পার্লামেন্ট, খেয়াল করবেন। এবং বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়াতে কে এসেছিল? জয়। খুব লক্ষ্য রাখবেন, কিন্তু ভারত কিন্তু শুরু থেকেই চেষ্টা করছিল যে কোনোভাবে এই নির্বাচিত সরকারের সাথে একটা সম্পর্ক স্থাপন করবে, প্রচেষ্টা অন। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যেটা হলো যে ওই সময় হঠাৎ করে ভারত যাওয়া সম্ভব না, বাস্তবতা বলে। কারণ একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে সরকার গঠিত হয়েছে। পুরো সরকারটা ছিল সেন্টিমেন্টটা কি ছিল? একেবারে ভারত বিরোধী। বলতে ভারত বিরোধী বলে বোঝাচ্ছি ইস্যুভিত্তিক বিরোধী। এবং সেই মুহূর্তে যদি তারেক রহমান সিদ্ধান্ত নিতে চায় যে আমি ভারত যাবো, সম্ভব না। সেই জন্য প্রথম দিন সফর করলেন কোথায়? উনি গেলেন মালয়েশিয়া, গেলেন চীন। ওনারও কিছুটা ডিপ্লোম্যাটিক রাজনৈতিক প্রকাশ এখানে দেখাতে হতে পারে। এখন প্রশ্ন আছে যে দীনেশ ত্রিবেদী যখন বাংলাদেশ আসলেন এবং তিনি কাব্যিশ্বরে অনেক কিছু বললেন, এবং উনি যখন দেখা করলেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বললেন, এবং তখন থেকে বলা হচ্ছিল যে 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স আছে ভার্চুয়াল ভিডিও, সেটা যাতে না হয়, কারণ এটা করলে দুই দেশের সম্পর্ক বিঘ্নিত হবে। এবং যখন দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রী তাকে কথা বললেন, এবং তিনিও কিন্তু আশ্বস্ত করলেন যে বিষয়টি আমি খোঁজ দেব, এবং তিনি আশাবাদী। তিনি কিন্তু তার এই প্রমিস রাখতে পারেননি। আশা করছেন সবাই যে 5 তারিখে হয়তো কোন কিছু হবে। ভারত কিন্তু এক কথা বলে দিল তাদের রণধীর উনি স্পষ্ট বলে দিলেন যে এটাতে আমাদের হাত নাই, এটা আমরা কিছু করতে পারবো। এখন প্রশ্ন থাকে একটা থেকে যায়, আক্তার ভাই মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, অত্যন্ত সচেতন ব্যাপারে। একটা দেশ, স্বাধীন দেশ, যদি অন্য একটা প্রেস কনফারেন্স করে এবং তার বিরুদ্ধে যদি ওই দেশে তার বিরুদ্ধে হুলিয়া থাকে, চিন্তা করবেন তার অপরাধের বিচার থাকে, উনি কিভাবে করে? অর্থাৎ ভারত ইচ্ছাকৃত ভাবে কাজটা করিয়েছে। এবং আমি স্পষ্ট বিশ্বাস করি, আমার বিভিন্ন ভিডিওতে আমি একই কথা বলছি, কিন্তু আমি তথ্য প্রমাণ দিয়ে বলছি যে শেখ হাসিনার এই মুহূর্তে নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই। উনি সম্পূর্ণ ভারতের কবজায়, এবং ভারত তাকে যা করাবে উনি তাই করবে, বিপরীত যাওয়ার কথাও তো নেই। এখন যদি আপনারা যারা কর্মীরা আওয়ামী লীগের বা বিভিন্ন জনগোষ্ঠী আছে, তারা মনে করতে পারেন না শেখ হাসিনার কথা বলার সুযোগই নেই। ভারতের রাজনীতি যদি বোঝার চেষ্টা করে, চাণক্য পলিটিক্স খেয়াল করবেন, কিন্তু ভারত না যে কোনো দেশ এটা করতো, কিন্তু তার প্রতিবেশী দেশে আসলে সে তাকে ইউজ করবে। কিন্তু অর্থাৎ শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের ট্রাম্প কার্ড। বাংলাদেশের সম্পর্ক কি হবে না হবে, এই যে তারা বলে দিল ইস্যু, বাংলাদেশ বলছে শেখ হাসিনাকে ফেরত দেন, আরো যারা আসামি ফেরত দেন, আর ভারত বলতেছে শেখ হাসিনা ডায়লগ দিবে, তারা তালিম দিচ্ছে, ঘোষণা দিচ্ছে। এটা তো হয় না। এই ইস্যুটা সামনে আসলো কেন? দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তো এরকম একটা ইস্যু সামনে কেন আনলেন? আপনার সাথে তার রাজনীতি, কূটনৈতিক, ব্যবসায়ী নানান জায়গায় জড়িত। যে ডাক্তার ভাই বললেন পানি নিয়ে সমস্যা আছে, বর্ডার নিয়ে সমস্যা আছে, হাজারো সমস্যা আছে আপনার সাথে। আপনি 13 বিলিয়ন ডলারের ব্যবসা করতেছেন, আমদানি করতেছেন তার সাথে, আপনাকে কিন্তু বুঝতে হবে। কিন্তু কি হলো, বাংলাদেশও একটা খটকা দিয়ে দিল এখানে, অত্যন্ত ইম্যাচিউর ডিপ্লোমেসি হয়েছে। এটাই করতে পারতো, একই কাজ করতে পারতো, কিন্তু প্রক্রিয়া ভিন্ন হতে পারতো। ডিপ্লোম্যাটিক এক্সপোজে সবসময় কিন্তু আউটরাইট এতটা হয় না, কিন্তু 1 to 1 হয়ে গেছে। আমি তাকে ফেরত চাই, প্রত্যেকের আইন আছে এখানে 2013 সালে, তাকে ফেরত দেন। ফেরত চাইলে ফেরত দিতে পারবে না, সে তার বিরুদ্ধে কেস আছে তো, ওখানে কেস চলতেছে তো, এটা প্রক্রিয়া আছে তো। আবার দেখেন ভারত যে কথা বলতেছে এখানে, যে আমরা তাকে আনি নাই, তো তাকে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যস্থতা তাকে এখানে পাঠানো হয়েছে।
বিরাট বক্তব্য চলে আসছে কিন্তু এখানে। এখানেও কিন্তু বিরাট ডায়লগে বসবেন দুই পক্ষ বসবেন, আমি তো জানি আপনারা তাকে দিয়েছেন পাঠান হয়েছে, আপনারা আলোচনা করেছেন, যেটা জয়শঙ্কর পার্লামেন্টে বলে দিলেন। We have not to come here, rather requested us to accept. খেয়াল করবেন, এগুলি কিন্তু পাবলিক কথা না, ডিপ্লোম্যাটিক চেয়ারে বসবেন, অটো কথা চলে আসবে কিন্তু যে কে শেখ হাসিনাকে আমরা নিয়েছেন, আপনারা পাঠিয়েছেন, কি উত্তর দিবেন? সুতরাং এগুলি কিন্তু ওই টক শোতে, ওই কত টক শো আছে না হাউস, গুজব ছাড়াই কথা বলে বাদ দিতে কথাবার্তা। বক্তব্য হচ্ছে একটা, যে আমি তাকে আনি নাই, আপনি রিকোয়েস্ট করেছেন এবং পার্লামেন্টে বলে দিয়েছি, সুতরাং এখন কেন আমাকে তার ফিরে দিতে বলতেছে? এখনো তো সেই সেনাবাহিনী এখন ক্ষমতা আছে, এখনো আর্মি চিফ আছে, তাহলে জিজ্ঞেস করেন আমাকে কেন দোষ দেবেন? এই আলোচনা কিন্তু এখনো কিন্তু সেভাবে যায়নি, আলোচনা সামনে আসবে কিন্তু যখনই প্রধানমন্ত্রী মোদী তারেক রহমান আলোচনা বসবেন, চলে আসবে এটা, তাকে কে পাঠাইছে আমার এখানে, আর সে কি পালাই এসে এখানে পাঠালেন? আপনি আক্তার ভাইয়ের বাসায় পাঠিয়ে দিলাম, আক্তার অ্যাকসেপ্ট করলাম, পালাই গেছে না? উনি কথাবার্তা কিন্তু সামনে কিন্তু অনেক কথা সামনে আসবে, কিন্তু দিন যত যাবে কথাগুলো কিন্তু ম্যাচিউর কিন্তু। এখন ভারত কিন্তু এই জিনিসটা নিয়ে কঠিন পরিস্থিতি আছে, যে রাজনৈতিক কারণে তার কাজ দিয়েছে। রাহুল গান্ধী কি বলেছে? তিনি আমার মা, তারপরে সেটা খেয়াল করবেন, ভারতের পজিশন অপোজিশন সবাই একমত কিন্তু শেখ হাসিনা সম্ভব, একটা বিরল ঘটনা কিন্তু এটা। আপনারা যেভাবে দেখেন না কেন, এটা বৃহত্তর প্রেক্ষাপটে দেখেন, একজন ব্যক্তিকে ভারত পরিশ্রম সবাই একমত হয়েছে তার সঙ্গে। ভারতের ভারতকে দেখে চাচ্ছে, হ্যাঁ ভারত চাচ্ছে শেখ হাসিনা ভারতের কাছে $1 বিলিয়ন গোল্ডেন মাইন, খেয়াল করবেন, এবং এটা তারা খেলবে। ওই যে বলেন ইন্টারভিউ দিল, তার ছবি দেখাচ্ছে, কথা বলছে না, কথাগুলি কে বলতেছে? এখন তো কথা বলে বহুত বাধ্য মোড আছে, একটি জায়গায় কিন্তু সে তার ভিডিও কিন্তু এক্সপোজ করেনি, বলা হচ্ছে নিরাপত্তার কারণে কেউ দেখে ফেলে বই করে, এগুলি সব বোঝবাজি কথা বাদ দেবে, নিরাপত্তার কারণ হতে করা যেত, কিন্তু আছেন তো সেখানে। এখন মূল কথাটা হচ্ছে শেখ হাসিনা বলছেন আমি ফিরে আসবো, টাইম দিয়েছে ডিসেম্বর। আমি আপনার টক শোতে বলে দিচ্ছি ডিসেম্বর দিনে আসবেন না, উনি সেদিনে আসবেন যেদিন ভারত আলোচনা করে ঠিক করতে হবে, সেদিন আসবেন। এখানে আমার প্রশ্ন সিনা ভাই, উনি যে বলেছেন যে উনি আসবেন, ডিসেম্বরে আসবেন, তো বলা হচ্ছে যে ভারতে এই সংবাদ সম্মেলনটা করিয়েছে, মানে ভারতে করিয়েছে বা ভারতের সহযোগিতায়, তাহলে ভারতে কি ওনাকে দিয়ে এটা বলিয়েছে যে ডিসেম্বরে উনি আসবেন? শেখ হাসিনার কোন সিদ্ধান্ত নিজের না, ওই যে সজীবতা জয়বল কি বলছে যে আপনাদের পূব দিকে একটা দেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, এটা জয়ের কথা না। জয়কে বলা হয়েছে ইউ স্পিক ইন দিস ওয়ে। আমরা কি পাকিস্তান হয়ে গেছি? আক্তার ভাই বলুন পাকিস্তান হয়ে গেছি আমরা? মুক্তিযোদ্ধা বলতে পারবো কি পাকিস্তান হয়ে গেছি আমরা? না। তাইলে এই যে প্রভাবটা দেখেন, এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে, এবং তিনি যখন ভাষণ দিচ্ছেন প্রত্যেকটা কথা কিন্তু তার কোনো অনুশোচনা নাই, কিন্তু কোনো অনুশোচনা নাই, কোনো অনুভূতি নাই, কিন্তু তার একটাই কথা, ইউনূস খারাপ, তারেক জিয়া খারাপ, সব খারাপ। প্রশ্ন হচ্ছে একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান হওয়ার কিছু কারণ ছিল তো, আপনার দোষটি ছিল তো, মানবাধিকার সবকিছু উল্লট হয়ে গেছিল, অসম্ভব। আপনি বলেন হ্যাঁ আমি কিছু অন্যায় করেছি, কিছু ভুল করেছি, এবং রাজনৈতিক ভাবে হয়তো আমার কি ভুল হয়েছে বা আমি নিজে করতে পারি, আই এম সরি ফর অল দিস থিংস, শেষ। কিন্তু এই কথাটা সে বলবে না, এবং এই মুহূর্তে ভারত বলতে দিবে না। তিনি যদি চান তিনি বলতে পারবেন। আমি কিন্তু আপনাকে কথা বলছি, পৃথিবীর ইতিহাসগুলি ঘাইটা ঘাইটা কথা বলতেছি, কিন্তু যখন কোন দেশের প্রাইম মিনিস্টার ওই চেয়ারে বসে, খেয়াল করে তিনি কিন্তু ভারতে ল্যান্ড করছেন প্রাইম মিনিস্টার হিসেবে, মাইন্ড ইট ভেরি কশাসলি, কত দেখ তখন কিন্তু বসে আসলেন, চলে গেছেন, যখন ল্যান্ড করছেন তারপরে কিন্তু আপনার 3 দিন কিন্তু সরকার ছিল নাকি, সেনাবাহিনী চিফ চালাচ্ছে। কিন্তু তাহলে প্রশ্ন দাঁড়িয়ে যাবে যে এই প্রশ্ন যখন দুই পক্ষ আলোচনা বসে যাবে, বাংলাদেশ কিন্তু সহজ উত্তর দিতে পারবে না, কারণ অ্যারেঞ্জমেন্ট তো করে পাঠিয়েছি। ওই হেলিকপ্টারটা কাটছিল ভারতের না বাংলাদেশ? পারমিশন কে দিচ্ছিল, ভারত না বাংলাদেশ? কেসে সব তো সব রেকর্ড আছে, দেখবি সবগুলো ভিডিও করা আছে, রেকর্ড করা আছে। কিন্তু সুতরাং আপনি যদি বলেন যে সে পালাই গেছে, ভারত পালাই লোক, সে প্রমাণ নেই। কিন্তু এই জন্য বললাম বেশি দেখেন, ঘটনা ঘটে গেছে সত্য, কিন্তু ঘটনা এমন ভাবে ঘটছে, ফিনিশিং এমন দেওয়া হয়েছে, কেউ চিন্তা করতে পারে না এইগুলি এক সময় হিতে বিপরীত হয়ে যাবে। যে কারণে বলা হচ্ছে যে তিনি আসবেন, এখন আসেন, তিনি ডিসেম্বর আসবেন। কথা কথা ভারতের সাথে যখন বাংলাদেশের সমঝোতা হয়ে যাবে, তারা কি বলেছে, শেখ হাসিনার উপর নিষেধাজ্ঞা যেটা আছে ওইটাও প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের মধ্যে প্রত্যাহার করতে হবে।
এবং তাহলে সে কোটায় ই করুক, সে কি বলে এটাকে, সে আত্মসমর্পণ করুক। আবার বিভিন্ন ইউটিউবতে বলা হচ্ছে, গুজের মধ্যে বলা হচ্ছে তার সাথে কারাগারে আসবে, সারা পৃথিবী সব চলে গেল তার সাথে। আবার নেতারা কি বলতেছে, পালায় যারা আছে একসাথে বসে ল্যান্ড করবে। আচ্ছা, পৃথিবীতে শুনছেন এই ঘটনা হচ্ছে, আমি তো জানি না হচ্ছে একসাথে সব কোন এক দেশের সাথে একটা বিষয় পাবে কোথায়? এগুলো তো একটার পাসপোর্ট নেই, এটা হাউ থেকে ল্যান্ড বাংলাদেশ। হাসান মাহমুদ বলে চলে আসবে, তাতে তার পাসপোর্ট তো নিচ্ছে, কিভাবে আসবে বাংলাদেশের? ম্যাচ শেষ হয়ে গেছে তো, যে শেখ হাসিনার ম্যাচ শেষ হয়ে গেছে, তাকে হয়তো স্পেশালি পারমিশন দেওয়া হবে। এই যে গুজবগুলি ছড়ানো হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের বোকা বানানো হচ্ছে, কর্মীদের বোকা বানানো হচ্ছে, বাস্তবে কেউ যাচ্ছে না। কথা বলতে কি হবে, এই যে সে কি এনটি আওয়ামী লীগ, আমরা এনটি আওয়ামী লীগ না, পুরোপুরি জাতীয়তাবাদী, দেশকে ভালোবাসে। সত্য কথা বলতে অসুবিধা কি আছে? আমি এখনো বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালাইলেন, প্রধানমন্ত্রী সে পালাইছে এবং রাষ্ট্রপতির কাছে কত করেনি, রাষ্ট্রপতি নিজেই বলছে কিন্তু, এবং সেটা প্রমাণ হয়েছে তো, সব করতে পারেনি কিন্তু। এইগুলি কিন্তু আলোচনায় আসবে। সুতরাং এখনকার প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু এগুলি জোর করে কথা বলে, আন্দোলন করে এগুলি থামাতে পারবেন না। তো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। আমি মনে করি শেখ হাসিনা কবে দেশে ফিরবে কিনা তা বলার ব্যাপার না। সম্পূর্ণরূপে ভারতের রাজনীতি, কূটনীতি এবং জটিল প্রক্রিয়ার চাণক্য দর্শনের প্রতিকার করবে, এবং তার যে কখন যাবে ভারতে, আমি মনে করি টাইম ইজ নট ম্যাচিউর নাও। কারণ এখন গেলে তিনি উত্তর আগুনে পড়ে যাবেন, মোদির কোনো প্রশ্ন দিতে পারবেন। মোদির অনেক প্রশ্ন রয়ে গেছে, সরাসরি তার কাছে বলবে। এটা শি জিনপিং যখন তারেক রহমান বললো যে তোমরা একটাই করো, মায়ানমার, চীন, বাংলাদেশ করিডোর করো, এটা কিন্তু সে বলছে সরাসরি, কোনো আলোচনা আসে নাই। কিন্তু এরকম কিছু কথাবার্তা আছে যা সামিট এসে তারেক রহমান এবং মোদি একান্তভাবে কথা বলবে। সেই কথা বলতে গেলে লক্ষ্য রাখবেন, ওখানে তারেক রহমান তার ব্যক্তিত্ব, তার অভিজ্ঞতা, দক্ষতা দিয়ে মোদিকে কি বোঝাবে, এখানে আপনার কথা লাভ নাই তো, তার দুজনের ব্যাপার। এই জন্যই হঠাৎ করে তারেক রহমান, যেটা আমি যেটা মনে করি, উনি আরো দেশ ভিজিট করুক, আরো দেশ চিন্তা বুঝুক, আরেকটু তার পার্সপেক্টিভ চলে আসুক না কেন, যাবে। ভারত যাবো, অবশ্যই যাবো, প্রতিবেশী দেশ, আমরা যত সময় জানাবো। কিন্তু এখন যে বলা হচ্ছে, বারবার নিয়ে আসতেছে কি সে বিষয়টা, শেখ হাসিনার বিষয়টা আমি মনে করি গুরুত্বপূর্ণ, অবশ্যই ঠিক আছে, কিন্তু এই বিষয়টাকে মুখ্য করে সম্পর্কের আধার সাইড গুলো কিন্তু জিরো করে দিয়ে না। আমি সেদিনও বলেছিলাম, আপনার আক্তার ভাই, রাজীব গান্ধী ৩০ বছর পরে গেল 1987 সালে চীন গেল। চীন যাওয়ার আগে তিনি বললেন, আমি চীন এই জন্য যাচ্ছি যেগুলি আমাদের সাথে কন্টেনশাস গন্ডগোল আমি আলোচনা করবো না, যেগুলো আমাদের সাথে মিশতে পারি আমি সেগুলো নিয়ে যাচ্ছি, এবং সম্পর্ক হয়ে গেল। এবং দ্যাট ইজ নোন এজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস নর্মালাইজেশন বিটুইন ইন্ডিয়া এন্ড চায়না। লক্ষ্য রাখবেন। কিন্তু আমিও মনে করি তারেক রহমানকে বুঝতে হবে, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে জেদাজেদি না, কিন্তু যেই বিষয়গুলো আমরা কাছে আসতে পারি ওগুলো আগে যান, যেগুলি গন্ডগোল থাকবেই তো, সবকিছু মিটমাট হবে না তো, ওগুলো হয়। এবং ওই জন্যই বলছি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলতেছে আমি গুরুত্ব দিচ্ছি না, কারণ তার কথাবার্তার মধ্যে বোঝাবেন আছে। আবার প্রতিমন্ত্রী আরেকজন আছেন, তিনিও বোঝাবেন দিচ্ছিলেন। আবার পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি খুব সচেতন কথা বলছেন। এত কিছুর মধ্যে স্টেটমেন্ট দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এই যে স্টেটমেন্ট দিলেন, এটা কিন্তু প্রেস রিলিজ, ইট ইজ নট এ মেসেজ টু ইন্ডিয়া। খেয়াল করবেন, এটা কিন্তু ভালো কিছু না, কিন্তু সবাই মনে করছে বিরাট কিছু বলে না। এবং আমি মনে করি জনাব তারেক রহমান গভীর জলের মাছ, এত সস্তা মনে করেন না। তিনিও ধাক্কা খেয়ে এক দ্বন্দ্বে শিখছেন, করছেন, এবং তিনিও বুঝতেছেন একদিকে চীন, একদিকে ভারত, একদিকে আমেরিকা, কোন দিকে আমি যাবো, সবকিছু নর্মালাইজ একটা পর্যায়ে আসতে হতে। কাজে আমি মনে করি সময়টা এখনো ম্যাচিউর না। অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, আপনার কাছে যেটা শুনতে চাই যে আপনি ওনার সাথে একমত কিনা, পাশাপাশি যেটা বলা হচ্ছে যে মক্কা চুক্তি, রক্ষা চুক্তির ব্যাপারে বাংলাদেশ খুবই আগ্রহী, এবং অনেকেই বলার চেষ্টা করছে যে এই মক্কা চুক্তি নিয়েও ভারতের আপত্তি আছে, এবং ভারতের আপত্তির জায়গা আছে চীনের সাথে যে করিডোর বা অর্থনৈতিক করিডোর যেটা হচ্ছে সেটা নিয়েও ভারতের আপত্তি, এই জন্য তারা তাড়াহুড়া করছে। তো সব মিলে আপনার কাছে এটা শুনতে চাই, এবং যেটা সিনেমা ভাই বলছে বা অন্যরাও বলার চেষ্টা করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পরে আওয়ামী লীগের যে নেতারা কথা বলতো না তারা কথা বলা শুরু করেছে, এবং তারা কয়টাই হেলিকপ্টার নিয়ে আসবে সেটাও বলা শুরু করেছে। আদৌ কি সেটা সম্ভব কিনা? এবং আরেকটি যেটা কথা বলেছে শামীম ওসমান, যে 95টি সিট তারা বিএনপিকে পাইয়ে দিয়েছে। আপনার কাছে সব মিলিয়ে শুনতে চাই আপনার মত। অনেকগুলো প্রশ্ন এক প্রশ্নে নিয়ে আসছেন, আপনার একটু তাড়া আছে, আপনার আরেকটা টক শো আছে, এই জন্য আপনাকে সবগুলো প্রশ্ন একসাথে করে দিলাম।
আমি যে কথাগুলো বলছি রাষ্ট্রের অবস্থায় আসি, আমি রাষ্ট্র চালাবো, আমি কি সব কাজকে সবার সম্মতি নিয়ে চালাতে পারবো? আমি তো রাষ্ট্র চালাবো যেটা আমি ভালো মনে করি, যেভাবে আমি মনে করি যে আমাকে সফলতা এনে দিবে, যেটার মাধ্যমে আমি আমার জনগণের সবচেয়ে বেশি স্বার্থ রক্ষা করতে পারবো। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী সংসদ রেখে উনি চলে গেলেন মালয়েশিয়া ভিজিটে। উনি বললেন আমি মালয়েশিয়া ভিজিটে যাচ্ছি। কখন গেলেন? যখন সংসদ চলতেছে। খেয়াল করে দেখেন, যেটা আমার সিন্ধা ভাই প্রায় বলে, খেয়াল করে দেখেন। তো কি খেয়াল করলেন? সংসদ চলতেছে, তিনি গেলেন মালয়েশিয়া। মালয়েশিয়ার সঙ্গে উনি গেলেন চীনে। কেন বলেন? আপনি বললেন যে চীন আমার প্রথম ভিজিট না, টু অ্যাভয়েড দ্যাট ওয়ার্ড। আপনার প্রথম সফর কোথায়? মালয়েশিয়া, তৃতীয় কান্ট্রি যার সঙ্গে আপনার রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছে, আমার একটা ম্যান পাওয়ার হাব আছে এখানে, যেখানে আমার জনগণকে ওখানে কর্মসংস্থানের সুযোগ আছে। ভেরি গুড, ইটস এ গুড পলিটিক্স, অ্যাপ্রিসিয়েটেবল। আপনি সেখান থেকে চীনে গেলেন, চীনের সঙ্গে অনেক কিছু নিয়ে কথা বললেন, কোনো বিষয়ে আপনি ঐক্যমতে আসতে বলেন। আপনি যখন চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গেলেন, সৌজন্য সাক্ষাৎ, বিকজ চীনের প্রেসিডেন্টের স্ট্যাটাসে আপনি পড়েন না, দুর্ভাগ্যজনক সেটা, আপনি প্রাইম মিনিস্টার স্ট্যাটাসে পড়েন। তারপরে শি জিনপিং এর সঙ্গে আপনি গেছেন, সেখানে চীনের প্রেসিডেন্ট একটা ফর্মাল একটা অফার আপনাকে দিল। দ্যাট মিনস ইজ এ কমিটমেন্ট অফ চায়না। সে বললো চলো আমরা একটা করিডোর তৈরি করি তোমার সঙ্গে মায়ানমারের ভিতর দিয়ে আমরা করি। আপনি এই যে অপরচুনিটি, যেটা আমরা বলি সুযোগ, সুযোগ তো বারবার আসে না। এই বক্তব্যটাই শি জিনপিং এর কাছে আনতে হলে আমাদেরকে অনেক কাঠপুর পুরাইতে হইতো। সেম একটা বক্তব্য শি জিনপিং সাহেবকে এগ্রি করার জন্য বাংলাদেশকে আরো হয়তো অনেক বছর ঘুরতে হবে। কিন্তু সেই দিন যদি আমার প্রধানমন্ত্রী যেটা বলছেন সিনহা ভাই, গভীর জলের মাছ, যদি হাঁটু জলের মাছে হইতেন, তাহলে তৎক্ষণই বলতেন মিস্টার প্রেসিডেন্ট আই এগ্রি উইথ ইউ, আসেন আমরা এটা কিভাবে কাজ করতে পারি, লেটস ওয়ার্ক ফর ইট। কাজটা কিন্তু তৎক্ষণিক হয়ে যেত না। সারা বিশ্ব জানতো, আমেরিকা জানতো, চীন জানতো, তুরস্ক জানতো, সৌদি আরব জানতো যে বাংলাদেশের সঙ্গে চীনের একটা করিডোর তৈরি হচ্ছে। এখন এটা হবে কি হবে না সেটার উপরে কথা, কিন্তু হচ্ছে বলে কথা হইতো। তাহলে হোল সিনারি অফ দি নেগোসিয়েশন, হোল সিনারি অফ দি জিও পলিটিক্স উড হ্যাভ বিন চেঞ্জড। এটা যেন গভীর জলের মাছ হওয়ার দরকার, কিন্তু সেই গভীর জলের মাছ কিন্তু তিনি হতে পারেন নাই। উনি শি জিনপিং সাহেবকে কিছুই বললেন না। শি জিনপিং সাহেব আগামীতে যখন আপনি যাবেন, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ চায়না, ইজ অল্টারনেটিভ পাওয়ার, গ্লোবাল পাওয়ার। ওনার একটা অফার আপনি কখনই জানিলেন না, বললেন না। এখন বলতেছেন আমরা এটা করবো, এন করবো, কেন করবো। এই জিনিসগুলো পত্রিকায় কি বলছেন, এটা কি শি জিনপিং কানে যাবে এখন? যায়? আমি আপনি কি বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন? দেখেন, হয়তো আমরা মনে করি দেখেন, আসলে দেখেন না। কাজে সুযোগ আপনি হাতছাড়া করেছেন। আপনাকে যখন গত 17 ফেব্রুয়ারি আপনাকে ভারতের প্রধানমন্ত্রী তার স্পিকারের মাধ্যমে দাওয়াত দিল, আপনি তাৎক্ষণিকভাবে বলতে পারতেন যে ইয়েস মিস্টার স্পিকার, আপনি দাওয়াতটা দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু এই দাওয়াতে যেতে হলে আমাকে কতগুলো বিষয়ে ঐক্যমতে আসতে হবে, কতগুলো বিষয়ে আমরা সিদ্ধান্ত আসতে হবে যে আমরা এগুলো বাস্তবায়ন করবো, এই সমস্যার সমাধান করবো। আপনি আপনার প্রাইম মিনিস্টারকে বলেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমাদেরকে স্পেসিফিক অফার দিন, অথবা আমি যদি উনি চান আমি অফার দিব, তাহলে কিন্তু আলোচনা 17 তারিখে শুরু হয়ে যেতে পারতো। আপনি একটাও করলেন না, আপনি জানেন না কেন করলেন না। আজ পর্যন্ত আপনি বলেছেন ঐক্যমতের ভিত্তিতে সরকার চালাবেন। আপনি 31 দফার প্রথম দফায় ছিল যে আপনি সবাইকে নিয়ে আলোচনা করে সরকার চালাবেন। এই ধরনের একটা ত্রিশঙ্কু অবস্থা, আপনার পররাষ্ট্র নীতি কি হবে? ভারতমুখী হবে, পাকিস্তানমুখী হবে, চায়নামুখী হবে, না মার্কিন যুক্তরাষ্ট্রমুখী হবে, নাকি সবার সঙ্গে মিলে মিশে করবেন? তাহলে এইটা করতে হলে তো আপনি সকল দলীয়, সর্বদলীয় ঐক্যমতের দরকার পড়বে। আপনি সকল লোকের সঙ্গে বসতে হবে। আজকে ভারতের যাওয়ার যে ত্রিশঙ্কু অবস্থা তৈরি হয়েছে, আপনি এখন পর্যন্ত বিরোধী দলের কাছ থেকে কোনো সমর্থন চাইলেন না, কোনো কোঅপারেশন চাইলেন না, কোনো সহজ চাইলেন না। তাহলে আপনি কিসের ডিপ্লোমেসি হচ্ছে, কিসের পলিটিক্স হচ্ছে, কিসের আপনার গভীর জলের পানির কথা বলা হচ্ছে? আপনি তো বলটা বিরোধী দলের কোর্টে পাঠিয়ে দিতে পারতেন। আপনি তো বলতে পারতেন যে এই বিষয়ে আমি বিরোধী দলের মতামত চাই, যে বিরোধী দলের সঙ্গে বসতে চাই, ওনারা এই ব্যাপারে কি বলেন আমি খোলামেলা আলোচনা করতে চাই, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিব ভারতে আমি কখন যাব। তাহলে আজকে বলটা কার করে থাকতো?
আজকে সম্মিলিত বিরোধী দলগুলো তো বলতে হইতো যে আমি তোমার কথা রাখলাম বা রাখলাম না, শুনলাম বা শুনলাম না, তুমি কি করবা না করবা তোমার ব্যাপার, আমি কেন আসবো। তাহলে তো আপনি একটা জিনিস জানতে পারতেন যে বিরোধী দলের সুরটা কি। আপনি তো করলেন না, আপনি 6টা মাস কালক্ষেপণ করলেন, আপনি মনে করলেন সব ঠিক হয়ে যাবে। আজকে যে পর্যায়ে আসছেন, আগামী মাসের 13 তারিখে ব্রিক্সের সম্মেলন হবে, এটা তো আপনি দেখাতে পারবেন না। ব্রিক্সের সম্মেলন হবে, আপনি গেলেও হবে না গেলেও হবে। আপনি গেলে এক ধরনের অবস্থা তৈরি হবে আপনার জন্য, গেইন অর লস। আবার যদি না যান তাহলে আবার আপনি একটা ঝুঁকির মধ্যে পড়বেন, লস এন্ড গেম নিয়ে। আপনি প্রচন্ড ঝুঁকির মধ্যে পড়বেন যে আপনার পরবর্তীতে কি লস হবে না গেইন হবে। তো এই ঝুঁকিটা আপনি জেনে শুনে কেন নিতে যাচ্ছেন? আপনি কি মনে করেন যে বিমস্টেক বা ওই ব্রিক্সের সম্মেলনে না গেলে পরে পৃথিবীর গ্লোবাল পলিটিক্সে আপনার প্রতি সহানুভূতিশীল থাকবে? হয়তো চায়না থাকতে পারে, হয়তো চায়না আপনাকে একটু উস্কাইতে পারে, কিন্তু চায়না ছাড়া এবং রাশিয়া কি আপনাকে সমর্থন করবে? সাউথ আফ্রিকা কি সমর্থন করবে? বলেন। আপনি যে ব্রিক্স এর অন্য যে মেম্বার গুলো আছেন, আপনি ব্রাজিল কি আপনাকে সমর্থন করবে? যদি ব্রাজিল, রাশিয়া এবং সাউথ আফ্রিকা যদি আপনাকে এই ব্যাপারে সহানুভূতি না জানায়, তাহলে বিশ্বের কাছে আপনি কি একগুঁয়ে হয়ে যাচ্ছেন না? আমেরিকা কি আপনাকে আরো বেশি চাপে রাখবে না? আমেরিকা তখন বলবে না তুমি তো কারোর সঙ্গে নাই, তাহলে তোমাকে কে রক্ষা করবে? আমার বন্ধু ভারতের সঙ্গে তুমি ঝগড়া করবা যে তুমি কারোর সঙ্গে না যোগাযোগ করতে হবে, আর তোমাকে বলছে চীনের কাছে যাও না, এখন চীন তোমার উস্কায়া দিচ্ছে, যাও চীনের সঙ্গে থাকো। মানে পুরো জিনিসটা আপনি লেজে গোবরে করে ফেলতেছেন। হোয়ারেস আপনি শি জিনপিং সাহেব যখন প্রস্তাব নিজে স্বতঃস্ফূর্ত প্রস্তাবটা দিয়েছে, আপনি সেটাকে সেখানে লক করা দরকার ছিল। সেখানে বলা হচ্ছিল মিস্টার প্রেসিডেন্ট, আপনার এটাকে বাংলাদেশের জনগণের প্রতি আপনার একটা কি বলি আমি গুড ফেথ হিসাবে, একটা গুড জেস্টার হিসাবে গ্রহণ করি। ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করবো, আপনার সহযোগিতা চাই। আপনি সারা বিশ্বে স্টান করে দিতে পারতেন, সবাই জানতো, বুঝতো যেন আর প্রাইম মিনিস্টার ইজ বাংলাদেশে কি দরকার, কি অবস্থা, কি জানে, ওনাকে কেউ বলতে হবে না। বলেন, এই জিনিসগুলো তো আমরা করতে পারি নাই। আজকে আমরা ভারতের সঙ্গে করব, আমি পাকিস্তানের অস্ত্রাগার তৈরি করব, পাকিস্তান থেকে এমোশন তৈরি করবো বাংলাদেশে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তুরস্ক থেকে ড্রোন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। তো এইগুলো যখন আপনি করতে যাবেন, তখন কি ভারত থেকে বাধা আসবে না? সাপোর্টেজ হবে না? বাংলাদেশে কি মনে করেন সাপোর্টেজের জন্য কোনো এত বড় সুন্দর ফার্টাইল গ্রাউন্ড কোথাও আছে? বলেন, বোমাবাজি করা তো বাংলাদেশে কোনো ব্যাপারই না। যেখানে মানুষের প্রতি ভাইয়ের দরদ নাই, যেখানে এক রাতে এক পুরো ফ্যামিলিকে মেরে ফেলা যায়, খবর রাখে না কেউ। পাশের ফ্ল্যাট জানে না যে পাশের ফ্ল্যাটে একটা পরিবারের 4 জনকে মেরে ফেলা হয়েছে। এই হলো বাংলাদেশ, যেখানে কেউ জানে না, জানলেও তাকায় দেখে না, রাস্তাঘাটে দুর্ঘটনা কেউ দেখে না, যেখানে মব জাস্টিস করে একজন মার্কেটে মেরে ফেলালো, কেউ বলে না ভাই কারা কার বিরুদ্ধে মব জাস্টিস করলো, চুরে করলো, ভালো মানুষকে বললো না, ভালো মানুষ চোরকে মারলো। এখানে আপনি এই ধরনের ঝুঁকি নিচ্ছেন। আপনি বলছেন মক্কা চুক্তি, আপনি মক্কা চুক্তি করতে যাবেন, আপনাকে তো বেকায়দায় ফেলে দিয়েছে, পাকিস্তান বেকায়দায় ফেলে দিয়েছে। মক্কা চুক্তি করবেন, তাহলে ইরানের সঙ্গে কি করবেন? আপনি মক্কা চুক্তি করলে মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে হচ্ছে। আপনি এখানে বাংলাদেশে হচ্ছে যে ওই বলে আমাদের ইন্দো প্যাসিফিক যে ট্রিটি, ইন্দো প্যাসিফিক যে আছে, জাপান, ইন্ডিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, সেখানে ইন্দো চায়না। আর এখানে মক্কা চুক্তি থেকে আছে পাকিস্তান, তুরস্ক। মক্কা চুক্তিতে ইরানের বিরুদ্ধে বলছেন কেন? পাকিস্তানও তো আছে, সেখানে তুরস্ক আছে, তো সেখানে ইরানের বিরুদ্ধে যদি যায়, ইরানের সাথে তো আজকেও তো পাকিস্তানের সেনাপ্রধানের সাথে কথা। পাকিস্তান তো ইরানের পক্ষে না, এখানে তো মক্কার পক্ষে সে যাচ্ছে এগেইনস্ট ইরান। মক্কার চুক্তিটা হচ্ছে যে ইরানের আধিপত্য বাদ দিয়ে হরমুজ প্রণালীর বিকল্প তারা বের করবে। হরমুজ প্রণালীর বিকল্প যদি করে, তাহলে কে ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে ইরান, লাভবান হয় পাকিস্তান, পাকিস্তানের সুবিধা আছে। আর হরমুজ প্রণালীকে বাইপাস করলে পাকিস্তানের করাচি বন্দর একটা ভালনারেবল পয়েন্ট হয়, কারণ এডেন থেকে সরাসরি করাচিতে চলে আসবে, তখন আর ওই ইরান সাগরে ঘুরতে হবে না। তারা তো চুক্তিতে এটা বলেনি, তারা বলছে যে এক দেশের উপর আঘাত হলে আমরা মানে অন্য দেশও আমাদের এটা প্রতিহত করবো। কিন্তু হরমুজ প্রণালী যেটা আপনি বলতেছেন, তারা তো সেটা উল্লেখ করেনি, মানে আমি দেখিনি। পাকিস্তানের উপরে আঘাত করবে আফগানিস্তান, ইরান অথবা ইন্ডিয়া।
এরা তো তিনজনে, এরা তো আফগানের পক্ষেও না, ইরানের পক্ষেও না, ইন্ডিয়ার পক্ষেও না। ইরান ইন্ডিয়া তো আবার মধ্যস্থতা করতেছে ইসরায়েল এবং এই যুদ্ধের সিজফায়ারের জন্য। ইন্ডিয়া আবার ইরানের পক্ষে আছে। পার্সিয়ান তো আজকের না, চাণক্যকে ক্ষমতা আনার জন্য তো পার্সিয়ান হেল্প করেছে। সেই পার্সিয়ান সেলুকাস, যে পার্সিয়ান সম্রাট সেলুকাস দিয়ে তো আপনার ওই যে চন্দ্রগুপ্ত ক্ষমতায় আসছে তার বড় ভাই নন্দলালকে পরাজিত করে, এই চাণক্যের বুদ্ধিতে। তাহলে পার্সিয়ান ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ তো আজকের না, এনসিয়েন্ট, ভেরি 3000 বছর আগের পর্যন্ত। যে চাণক্য নিয়ে কথা বলে, সে চাণক্য মূল কি? চাণক্য ভারতের চন্দ্রগুপ্তকে পারস্যে পাঠাইয়া দিয়া সেলুকাসের সঙ্গে ফ্রেন্ডশিপ করেছে। আর সেলুকাসকে, সেলুকাস আলেকজান্ডারের বন্ধু, রোমান সম্রাটের বন্ধু। এই সেলুকাস পরাজয় হওয়ার পরেও ক্ষমতা তাকে বসাই দিয়ে গেছে আলেকজান্ডার। এই যে চাণক্য নীতিগুলা, এখানে পারস্যের পাশে তো সবসময় ইন্ডিয়ানরা ছিল, ইন্ডিয়ানের পাশেও পারস্যরা ছিল। কাজে আপনি সবকিছু মিলে দিনের শেষে আমার গেইন কি? আমি মক্কায় গেলাম, পাকিস্তানে তো বেনিফিট আছে। পাকিস্তান দুতালি করে ইরান এবং আমেরিকার মধ্যে দুতালি করে বিশ্বস্ততার মাধ্যমে সে $1 বিলিয়ন পেয়েছে, সে অস্ত্র পেয়েছে, সে আফগানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে সাহায্য সহযোগিতা পেয়েছে। আমি কি নিয়ে গেলাম? আমার তেলটা এখন তো বাকিতে দিচ্ছে না, আমাকে সৌদি আরব থেকে তো ডিজেলও দিচ্ছে না। আরামকো তো ইচ্ছা করলে আমার গ্যাস ফিল্ডে কাজ করে আমার 2-4টা গ্যাস ফিল্ড আমি শেয়ার করে দিতে পারে। সৌদি আরবে আরামকো পারে না বাংলাদেশে আইসা আমার গ্যাস ফিল্ড এক্সপ্লোর করতে, কিন্তু সেখানে তো আসবে। আরামকো পারে না বাংলাদেশে অন্তত 1 বছর 2 বছরের ডেফার্ড পেমেন্টে আমাকে এই গ্যাস বা পেট্রোল বিক্রি করতে, ক্রুড অয়েল বিক্রি করতে বলেন। অথবা বাংলাদেশের থেকে আমি রিফাইন করে আমি কি আনতে পারি না? আমার এগুলা, আমার তো দরকার বেশি গ্যাস। কাতার, সৌদি আরব দুজনে তাদের যে কোনো পরিমাণ গ্যাস বাংলাদেশকে দিয়ে তারা সেই জিনিসটা হচ্ছে না। এখন আমরা আবার খোঁচাখুচি করতেছি ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে আপনার দেওয়াল দিয়ে দেন না, মঙ্গোলিয়ানদের মতো, চেঙ্গিস খানের মতো দেওয়াল তুলে দেন। আপনি দেওয়াল তুলে দেন, আপনি দেওয়াল তুলে দেন। ওখানে চীনা প্রাচীন মতো সারা ইন্ডিয়ার সঙ্গে দেওয়াল তুলে দেন। কি দরকার ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক রাখার? ওরা টাকাটা বেড়া দিচ্ছে, আপনি দেওয়াল তুলে দেন। আমি ইন্ডিয়া যাবো না, ইন্ডিয়ার সঙ্গে দেওয়াল তুলে দেন। ইন্ডিয়া ছাড়া আমরা চলতে পারবো না, মানে ভারতের সাথে আমাদের থাকতেই হবে, ভারত ছাড়া আমরা চলতে পারবো। ভাই আপনি বুকের মতো কথা বলেন। আমি কি বলছি? আপনি দেওয়াল তুলে দেন। আমি তুলবো কথা বলছি। আপনি স্যাটারও বুঝেন না, আপনার অবস্থা স্যাটারও বুঝেন না। স্যাটার কাকে বলে সেটা বুঝেন না। আপা ইজ এ ভেরি স্যাড। আপনি তুলে দেন না, আপনি বললেন আপনি ইন্ডিয়ার কি ফটোদামি করবেন আর খুশি করবেন। আপনি বলে দেন আই নো রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, আই ডোন্ট ওয়ান্ট এনি রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। ওটা হিন্দুর দেশ, কাফেরের দেশ, আমি ওই ইন্ডিয়া যাবো না। ওখানে যাওয়া আমার জন্য নাজায়েজ। বন্ধ করে দেন আপনি গঙ্গার পানি ইত্যাদি বাদ দিয়া পাহাড় পানি বানায় খান এখানে, যাতে পানি ইন্ডিয়া থেকে না আসতে পারে। আপনি রাজনীতি এগুলো হয়? ক্যান ইউ ডু ইট? এগুলো সম্ভব? আপনাকে একটা ফর্মুলাতে আসতে হবে, একটা দর্শনে আসতে হবে। আপনি সমস্যার সমাধান করতে হবে। সমস্যা জিয়ে রেখে ফাইট করলে ক্ষতি হয়। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এ সলিউশন। আপনি গভীর জলে মাছ, সিন্ধা ভাই বলছেন, আই ডু অ্যাপ্রিশিয়েট। গভীর জলে মাছ হইতে হলে ইউ হ্যাভ টু প্রুভ ইট। আর পুঁটি মাছের মতো পুং পুং করলে তাকে বাচ্চারা ঢিল মেরে মারা হবে, বুঝছেন না? ওই যে ব্যাংরে খেলার বাচ্চারা করে, তো বাচ্চাদের তো ছোট পড়া হয়েছে, তুমি খেলতেছো ব্যাংকে নিয়ে, এটা তোমার জন্য আনন্দের, কিন্তু ওই ব্যাংকের জন্য কি হচ্ছে? ব্যাংকের যে হৃদয় বিদারক। কাজে আজকে বাংলাদেশকে নিয়ে যারা খেলতেছে, গ্যাস নাই, তেল নাই, আমার শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, আজকে একের পরে মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ব্যাংকের টাকা নাই। আগামী আমার অর্থমন্ত্রী বলছে আগামী 1.5 মাস পরে বেতন দিতে পারবেন কিনা। এগুলো আমার কথা হতো কি সিনহা ভাই? আমার অর্থমন্ত্রী বলেছে 1.5 মাস পরে বেতন দিতে পারবো কিনা, আমি পে কমিশন কেমন করবো? আমার আপনি 14,000 কোটি টাকাতে পে কমিশন করবেন বলে সরকারি কর্মচারী দেখে আপনি লাল্লা পাইতেছেন। এগুলো তো হবে না স্যার। আপনি আইন শৃঙ্খলা কিছু নাই, এমন দিন নাই যেখানে জোড়ায় মানুষ খুন হচ্ছে না। সিনহা ভাই বলেন, এমন কোন দিন নাই যেখানে মানুষ খুন হচ্ছে না, দুর্ঘটনা হচ্ছে না, মানুষের মৃত্যুটা মনে হচ্ছে কোনো কিছুই না। কাজে আপা আপনি ইউ আর ভেরি ভেরি অ্যাক্টিভ এন্ড ভেরি এনার্জেটিক, এবং আপনি 1/2 ঘন্টার মধ্যে আপনার
প্রোগ্রাম করে আমাদেরকে দিয়ে কথা বলাচ্ছেন এবং আপনি ভেরি কারেক্ট নিয়ে এসতেছেন, বাট আপনাকে বুঝতে হবে, আপনাকে এটা মনে রাখতে হবে, দল চালানো, দেশ চালানো, আন্তর্জাতিক রাজনীতি করা এক জিনিস না।